আজকে আমরা ভেক্টর অ্যানালিসিসের ইন্ট্রোডাক্টরি ক্লাস করব। জাস্ট লোডিং হতে একটু টাইম লাগছে, একটু ওয়েট করো। ভেক্টর অ্যালজেব্রার আমরা ইন্ট্রোডাকশন এখানে করব। মূলত ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট নিয়ে আমাদের এই আজকের ক্লাসটা শুরু হচ্ছে। তোমরা এর আগে যে সমস্ত ভেক্টর সম্বন্ধে টপিকগুলো পড়েছো সেগুলোই আবার পড়তে হবে। সিলেবাসে আছে, দেখো, রিক্যাপিচুলেশন অফ ভেক্টরস, অর্থাৎ প্রিভিয়াসলি যা কিছু পড়েছিলে ভেক্টর সম্বন্ধে সবগুলো এখানে ইনক্লুড করা আছে। তার মধ্যে কি আছে? প্রপার্টিজ অফ ভেক্টরস আন্ডার রোটেশন। ভেক্টরগুলোকে যদি রোটেট করানো হয় তাহলে কিভাবে সেটা চেঞ্জ হবে। তার সঙ্গে আছে স্কেলার প্রোডাক্ট অ্যান্ড ইটস ইনভেরিয়েন্স আন্ডার রোটেশন। রোটেশন করালে স্কেলার প্রোডাক্টে যে ইনভেরিয়েন্স তৈরি হয়, একটা স্কেলার কোয়ান্টিটি যে একই রকম থাকে, সেটা এখানে দেখানো হচ্ছে। তারপরে ভেক্টর প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট এবং ভেক্টর ট্রিপল প্রোডাক্ট দুটোই পড়তে হবে। ইন্টারপ্রিটেশন মানে কিছু ফিজিক্যাল আসপেক্টের সঙ্গে এই ট্রিপল প্রোডাক্টগুলো জড়িত। সাধারণত ট্রিপল প্রোডাক্ট যে কারণে করা হয় বা যে সমস্ত অ্যাপ্লিকেশনে এইগুলো কাজে লাগে সেগুলো এখানে বলা হবে। যেরকম ধরো, আমরা যখন দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করি, এরিয়ার সঙ্গে সেটা সম্পর্কযুক্ত, কিভাবে সম্পর্কযুক্ত এটা এক্সপ্লেন করা হবে। বা বক্স প্রোডাক্ট অথবা স্কেলার ট্রিপল প্রোডাক্ট কিভাবে ভলিউমের সঙ্গে রিলেটেড সেটা এখানে পড়তে হবে। এছাড়াও স্কেলার আর ভেক্টর ফিল্ড, দুই ধরনের ফিল্ড আছে, সেটা এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের এক্সপ্লেন করব। আর এরপরে যেটা আসবে পরে সেটা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। তো আজকে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলো আমি টপিকের মধ্যে রাখছি না। টপিকের মধ্যে যেগুলো রাখছি সেটা হচ্ছে প্রথমেই ডট এবং ক্রস প্রোডাক্ট। দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হলে তার কন্ডিশন কি হবে, ম্যাথমেটিক্যাল কন্ডিশন কি হবে, এবং প্যারালাল ভেক্টরস হলে কি হয়, অর্থাৎ তাদের ডট আর ক্রস প্রোডাক্ট গুলো কেমন ভাবে ভ্যারি করে পারপেন্ডিকুলার আর প্যারালাল ভেক্টরস এর ক্ষেত্রে, সেগুলো আমি এক্সপ্লেন করব। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা ভেক্টরের প্রজেকশন নেওয়া। যে কোনো একটা নির্দিষ্ট গিভেন ডিরেকশনে কোনো একটা ভেক্টরের প্রজেকশন নেওয়া যায়। প্রজেকশনের ম্যাগনিটিউড কত হবে সেটা ম্যাথমেটিক্যালি বার করতে হবে। এর আগেই বলেছি যে ট্রিপল প্রোডাক্ট আমাদের বুঝতে হবে। ট্রিপল প্রোডাক্টের মধ্যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট আর ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আছে। আর বেশ কিছু ভেক্টর যদি কোপ্লেনার হয় তাহলে তার জন্য কন্ডিশন আছে, অর্থাৎ একই প্লেনে যদি 3 অথবা 4 অথবা ততোধিক ভেক্টরস গুলো থাকে তাহলে তার কন্ডিশন কি হবে, কিভাবে আমরা বুঝতে পারবো যে তিনটে ভেক্টর কোপ্লেনার। ভেক্টর প্রোডাক্টের সঙ্গে আমরা এরিয়া ভেক্টর, ভলিউম অফ প্যারালোগ্রাম, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এগুলো পড়বো। আর রেসিপ্রোকাল সেট অফ ভেক্টরস পড়তে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এর সঙ্গে ডিরেকশন কোসাইন আর একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা এখানে লেখা নেই, সেটাও পড়তে হবে। আমরা একে একে এগুলো এক্সপ্লেন করছি। আগে একটা ভেক্টরকে কিভাবে কোঅর্ডিনেটের অ্যাক্সিসের উপরে প্রজেকশন ফেলে রিপ্রেজেন্ট করতে হয় সেটা আমরা শিখে নিই। কেননা এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যে
কার্টেশিয়ান কোঅর্ডিনেটের সঙ্গে একটা ভেক্টরের কি সম্পর্ক, বা কার্টেশিয়ান কোঅর্ডিনেট অ্যাক্সেসের উপরে একটা ভেক্টরের প্রজেকশন কেমন হবে সেটা এখানে বুঝতে হবে। কারণ যে চ্যাপ্টার বা যে প্রবলেমসগুলো আজকে করানো হবে এই সবগুলোই প্রায় সবগুলোই কার্টেশিয়ান কোঅর্ডিনেটের সঙ্গে জড়িত। এবার তোমরা তর্কের খাতিরে বলতেই পারো যে একটা ভেক্টর তো আমরা কার্টেশিয়ানে বুঝলে শুধু হবে না, সেখানে পোলার ফর্মেও ভেক্টরকে লেখা যায় এবং সিলিন্ড্রিক্যাল ফর্মেও লেখা যায়। সিলিন্ড্রিক্যাল ইউনিট ভেক্টরসের সাহায্যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে যে ইউনিট ভেক্টরগুলো আছে বা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে যে সমস্ত ইউনিট ভেক্টরসগুলো আছে সেগুলো দিয়েও তো রিপ্রেজেন্ট করা যায়। কিন্তু আপাতত আমরা কার্টেশিয়ান রিপ্রেজেন্টেশনেই নিজেদের রেস্ট্রিক্ট করব, এর বাইরে আপাতত যাব না। আমরা পরে ওই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আর স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম যখন শিখব একটা ভেক্টরকে ওখানেও রিপ্রেজেন্ট করা হবে। কিন্তু আজকের যে ক্লাস সেখানে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে কোনো একটা ভেক্টরকে কার্টেশিয়ান রিপ্রেজেন্টেশন দেওয়া হচ্ছে, অর্থাৎ কার্টেশিয়ান অ্যাক্সেসগুলোর দিকে তার প্রজেকশন দেওয়া হচ্ছে। এবার প্রথমেই প্রজেকশন কথাটা আমি বারবার বলছি, সেই জন্য প্রজেকশন ব্যাপারটা একটু বুঝিয়ে নিই যে হোয়াট ইজ প্রজেকশন। হোয়াট ইজ প্রজেকশন অফ এ ভেক্টর। ধরো এখানে একটা ভেক্টর আছে, একটা ভেক্টরকে দেখা যায় যে তার দুটো ইনফরমেশন সে ক্যারি করছে। এ ভেক্টরের মধ্যে তার ম্যাগনিটিউড হুইচ ইজ প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দিস ভেক্টর, তার ম্যাগনিটিউডটা অবশ্যই এই স্ট্রেট লাইনটার লেন্থের সঙ্গে প্রপোর্শনাল হবে। আর দ্বিতীয়ত তার ডাইরেকশন, কোনটা তার ডাইরেকশন। একটা ইউনিট ভেক্টর এবং ম্যাগনিটিউড দিয়ে কোন একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা যায়। ধরো এর দিকে যে ইউনিট ভেক্টরটা সেটা হচ্ছে এন ক্যাপ এবং তার লেন্থটা হচ্ছে এই মাথায় ভেক্টর দিই, তার মানে ম্যাগনিটিউড বোঝা যাচ্ছে। এই ভেক্টরকে আমরা এ এন ক্যাপ লিখতে পারি। তাহলে ভেক্টরের মধ্যে দুটো ইনফরমেশন থাকে, একটা ম্যাগনিটিউড, অন্যটা ডিরেকশন। ম্যাগনিটিউড ইজ প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য ভেক্টর, আর ডিরেকশনটা একটা ইউনিট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে এবং ডিরেকশনটা অ্যারো সাইন দিয়ে দেখাতে হবে। প্রশ্ন হচ্ছে এই যে প্রজেকশন নেওয়া হবে সেটা কোন ডাইরেকশনে নেওয়া হবে। আমি ভেবে নিলাম এখানে একটা হরাইজন্টাল লাইন, এর উপরে প্রজেকশন দেব, এই ভেক্টরটা প্রজেকশন দেব। মনে রাখো এই ভেক্টরটার দুটো টিপ রয়েছে, এই একটা টিপ আর এই একটা টিপ। এটা ফ্রন্ট টিপ বা একদম অগ্রভাগ। এই দুটো টিপের মধ্যে যে ডিস্টেন্স সেটা ম্যাগনিটিউডের সঙ্গে প্রপোর্শনাল, যেটাকে লেন্থ বলে আমি এর আগে বলেছি। এবার কি করতে হবে, এই লাইনটার উপরে এই ভেক্টর প্রজেকশন ফেলতে হবে। অ্যাকচুয়ালি প্রজেকশন বলতে আমরা সাধারণভাবে ছায়াকে বুঝি, ছায়া। তাহলে কি করতে হবে, উপর থেকে একটা লাইট বিম ফেলো, লাইট বিম ফেলো। যদি এই ভেক্টরটা সেই লাইটটাকে আটকাতে পারে তাহলে এখানে একটা ছায়া কিন্তু তৈরি হবে, ভেক্টর একটা ছায়া তৈরি হবে এই লাইনটার উপরে। নিচে যে লাইনটা রয়েছে সেই লাইনটার উপরে একটা ছায়া তৈরি হবে এবং সেই ছায়াটা আমরা এই লাইনটার উপরে দেখতে পারবো যে এতখানি হলো, এই লেন্থের হলো। এখান থেকে এত পর্যন্ত যে লেন্থটা, এটাই হবে ওই ভেক্টরের প্রজেকশনের সঙ্গে প্রপোর্শনাল, অর্থাৎ এটাকে আমরা প্রজেকশন বলতে পারি, এই ভেক্টরটার প্রজেকশন বলতে পারি। এই ভেক্টরটার প্রজেকশনটা এটা হবে। এবার কথা হচ্ছে এই যে ডাইরেকশনটা, এই ডাইরেকশনটা আমরা ধরে নাও
ইউ ইউনিট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছি, ইউ হ্যাট। খুব স্বাভাবিকভাবেই এই যে প্রজেকশনের কথা বলা হচ্ছে, এই প্রজেকশনটা এই লেন্থের সঙ্গে ইকুয়াল, নতুন যে লেন্থটা দেওয়া হলো এর সঙ্গে ইকুয়াল। এবার এই লেন্থটা যদি আমরা মাপতে পারি বা ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে এর প্রজেকশন খুব সহজেই বার হয়ে যাবে। এবার দেখো, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি থিটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলছি। এ ভেক্টরের সঙ্গে থিটা ফাংশনের এমন কিছু মাল্টিপ্লাই করতে হবে যেন এই লেন্থটা বেরিয়ে চলে আসে। কিভাবে সেটা সম্ভব? এ ভেক্টরের সঙ্গে এই হরাইজন্টাল লাইনটা যদি থিটা অ্যাঙ্গেল করে, তাহলে এই নিচের দিকের অংশটা বা বেসটা, এই ট্রায়াঙ্গেলটার বেসটা হবে এ কস থিটা, আর এই অংশটা হবে এ সাইন থিটা, যেটা যে কোনো জায়গায় কাজে লাগবে। তাহলে একটা ভেক্টর, সেটার প্রজেকশনটা হয়ে গেল এ কস থিটা। আমাদের এ সাইন থিটা আপাতত প্রয়োজন নেই, যেটা এই লেন্থটা, এই লেন্থটা আমাদের আপাতত দরকার নেই, সুতরাং আমাদের দরকার হচ্ছে এইটা, যেটা প্রজেকশনে কাজে লাগবে। তাহলে এ ভেক্টরটার প্রজেকশন বা ছায়া এর লেন্থ কত হলো? এ কস থিটা। এবার দেখো, যদি ইউ ডাইরেকশনটা এই দিকে হয়, তাহলে এইখানটায় আমরা ইউ ডাইরেকশনটা একই দিকে বা প্যারালাল ডাইরেকশনে এখানেও ধরতে পারি। এবার এ কস থিটাকে যদি কেউ ইউ ইউনিট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে চায়, তাহলে সে কিভাবে লিখবে? আমরা জানি যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি নেওয়া হয়, তাহলে দুটো ভেক্টরের ম্যাগনিটিউড আসে। এই ভেক্টরের ম্যাগনিটিউড লিখতে হবে, মাল্টিপ্লাইড বাই পরের ভেক্টরটার ম্যাগনিটিউড নিতে হবে। পরের ভেক্টরটার ম্যাগনিটিউড হচ্ছে 1, আর তার সঙ্গে দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল মানে থিটা, তার কোসাইন নিতে হবে, কস থিটা। তাহলে এ মাল্টিপ্লাইড বাই 1 ইকুয়াল টু এ, আর তার সঙ্গে থাকবে কস থিটা। তাহলে আমরা বুঝতে পারছি যে এ কস থিটা এটা অ্যাকচুয়ালি এ ডট ইউ, এটার সঙ্গে সমান। এবার ভেবে দেখো, আমরা প্রজেকশন কিন্তু বার করে ফেলেছি, সেটা হচ্ছে এ ডট ইউ। সংক্ষেপে যদি এবার প্রজেকশনের কথা আমরা বলি বা কনক্লুশনে আসতে চাই, তাহলে যে কোনো ভেক্টর, ধরো এখানে একটা ভেক্টর রয়েছে, যে কোনো ভেক্টর ধরো তার প্রজেকশন নেব। এখানে একটা ভেক্টর, সরি, এখানে একটা ভেক্টর আছে, তার প্রজেকশন আমার এইখানে নিতে হবে, এইটার এই লাইনটার উপরে নিতে হবে। এই লাইনটা একটা ডাইরেকশন এখানে দিয়ে দেওয়া হয়েছে, সেটা মেবি জে ক্যাপ, হ্যাঁ, জে ক্যাপ হলো ধরো, ইউনিট ভেক্টর এইদিকে প্রজেকশন নিতে বলেছে। তাহলে আমরা কি করব? যদি ডায়াগ্রাম আঁকতে হয়, তাহলে এটার যেদিকে প্রজেকশন নিতে হবে তার পারপেন্ডিকুলার একটা, যে লাইনের উপর প্রজেকশন নিতে হবে সেই লাইনের পারপেন্ডিকুলার একটা লাইট বিম ফেলা হবে, এবং যে ছায়াটা বা যে লেন্থের ছায়াটা পড়বে সেটাই হয়ে যাবে এই ডায়াগ্রামের উপর এখানে প্রজেকশন। তাহলে আমাকে এইটুকু লেন্থকে প্রজেকশন বলতে হবে। প্রজেকশন কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। আমি এখানে অ্যারো দিয়ে, দুই দিকে অ্যারো দিয়ে তার লেন্থটা বোঝাতে চাইছি, এবং সেটার জন্য ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচটা কি হবে? যদি বি ভেক্টরটার প্রজেকশন যে এর দিকে নিতে হয় বা এই লাইনটার উপর নিতে হয়, তাহলে সেই দিকে একটা ইউনিট ভেক্টর খুঁজে নিতে হবে, যেটা হচ্ছে জে। তারপরে কি করতে হবে? ওই যে ভেক্টরটার প্রজেকশন নিতে হবে তার সঙ্গে যে দিকে প্রজেকশন নিতে হবে সেই দিকের ইউনিট ভেক্টরটাকে যদি আমরা ডট প্রোডাক্ট করতে পারি, তাহলেই রেজাল্টেন্ট স্কেলার কোয়ান্টিটিটা একটা প্রজেকশন হয়ে যাবে। তাহলে ফিজিক্যাল আসপেক্টে আমরা লাইট বিম ফেলে প্রজেকশনটাকে বুঝবো, আর ম্যাথামেটিক্যাল আসপেক্টে আমরা ডট প্রোডাক্ট করব। কিন্তু কোন দিকে ডট প্রোডাক্ট করব, কোন ইউনিট ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করব? যে ইউনিট ভেক্টরটা কিনা যার উপরে প্রজেকশন নিতে বলেছে সেই দিকে হতে হবে ওই ইউনিট ভেক্টরটা। তাহলে এই হচ্ছে প্রজেকশন। এবার দেখো, তোমাদের প্রজেকশন সম্বন্ধে কোনো কনফিউশন আছে কিনা।
যদি কনফিউশন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি যে ম্যাগনিটিউড যেটা, হ্যাঁ ওটা বললেন যে প্রপোর্শনাল টু দ্য ভেক্টর লেন্থ, মানে হ্যাঁ, ভেক্টর লেন্থ বলতে কি প্রজেকশন নাকি যে ভেক্টরটা দেয়া থাকবে শুধুমাত্র তার মানে যে লেন্থটা? আমি মনে হয় মোটামুটি বুঝে গেছি তোমার কোশ্চেনটা। আগের দিন একটা আমি এটা এক্সপ্লেন করেছিলাম। আবার দেখো, ধরো একটা ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে, এখানে ডিসপ্লেসমেন্টে সরণ, হ্যাঁ ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে, দ্যাট ইজ 5 কিলোমিটার। আরেকটা ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 10 কিলোমিটার। কিন্তু এই ডিসপ্লেসমেন্ট এর একটা ইনফরমেশন আমি এখনো বলিনি, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট। আমি বললাম এটা হচ্ছে টুয়ার্ডস ইস্ট, আর পরেরটার ডিসপ্লেসমেন্ট আমি বললাম টুয়ার্ডস ওয়েস্ট। তাহলে এখানে দুটো ভেক্টর রয়েছে, দুটো ভেক্টর রয়েছে, একটা 5 কিলোমিটার ইস্ট আর একটা 10 কিলোমিটার ওয়েস্ট। তাহলে দুটো ভেক্টরকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি দেখে নাও। ফার্স্ট যে ভেক্টরটা 5 কিলোমিটার ইস্ট, সেটাকে ইস্টটা আমি রাইট সাইডে ধরে নিচ্ছি, এদিকে ইস্ট ধরে নিচ্ছি, আর এদিকে ওয়েস্ট ধরে নিচ্ছি। এভাবে রিপ্রেজেন্ট করলাম একটা স্ট্রেট লাইন দিয়ে এবং অ্যারো দিয়ে। ইস্টের ডাইরেকশনে আমি অ্যারোটা দিয়ে দিলাম। তাহলে 10 কিলোমিটার টুয়ার্ডস ওয়েস্ট আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? জাস্ট ডাবল লেন্থের হবে, এটা জাস্ট ডাবল লেন্থের হবে। উপরের এই যে লেন্থটা, সেটা মোটামুটি আমি ডাবল আঁকতে পেরেছি মনে হয়। তাহলে এটা আমাকে পরের ভেক্টরটা রিপ্রেজেন্ট করবে। আগের ভেক্টরটা 5 কিলোমিটার ওয়েস্ট যেটা, সেটা হচ্ছে এইটা। এবার ডাইরেকশনটা দেখো, ইস্ট আর ওয়েস্টের ডাইরেকশন দিকে আমি অ্যারোটা দিয়েছি, সুতরাং এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু তুমি যদি মনে করো যে 5 কিলোমিটার আমি এই স্ক্রিনের উপরে আঁকবো, ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। মানে এই স্ক্রিনটা তো আর 5 কিলোমিটার লম্বা বানানো যাবে না, বা এ প্লেন পিস অফ পেপারের উপর তুমি যদি এটাকে আঁকতে চাও, ড্র করতে চাও, তাহলে 5 কিলোমিটার আঁকা সম্ভব নয়। সেখানে সেন্টিমিটার অর্ডারে থাকলে আঁকা সম্ভব। তাহলে তোমাকে কি করতে হবে? 5 কিলোমিটার আর 10 কিলোমিটার এটা বোঝাতে গেলে প্রপোর্শনালিটি কন্ডিশন ছাড়া অন্য কোনো উপায় নেই, কেননা তুমি ছোট একটা জায়গার উপর আঁকবে। কিন্তু রিলেটিভ ম্যাগনিটিউড যেন ঠিক থাকে, অর্থাৎ এই ম্যাগনিটিউডটা যেন এটার ডাবল থাকে, নিচের ম্যাগনিটিউডটা যেন উপরটার ডাবল থাকে, কেননা এটা 5 এটা 10। এবার যদি এখানে থাকে যে 20 কিলোমিটার টুয়ার্ডস নর্থ হতে পারে, সেটা আমাদের এরকম ভাবে প্রপোর্শনালি 20 কিলোমিটার উপরের দিকে এগিয়ে নিতে হবে, এবং এটা যদি 5 হয় তার 4 গুণ এটা হতে হবে। তাহলে 20 কিলোমিটার টুয়ার্ডস নর্থ এখানে ইজিলি এগিয়ে ফেলা যাবে। এরকম ভাবে স্কেল ডাউন করতে হতে পারে বা স্কেল আপ করতে হতে পারে অ্যাকর্ডিং টু ইয়োর স্পেস। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। তুমি কি এটা জিজ্ঞেস করলে? হ্যাঁ স্যার, ওই প্রপোর্শনাল যেটা মানে ওই লেন্থ ওটা বললেন তাই, ম্যাগনিটিউডটা হ্যাঁ, এটাই। তাহলে ম্যাগনিটিউডটা আমরা সবসময় যে ইকুয়াল আঁকতেই পারবো তা নয়, আমরা প্রপোর্শনাল করে নেব। অন্তত রিলেটিভ ম্যাগনিটিউড গুলো যেন ঠিক থাকে, যে অনেকগুলো ভেক্টর নিয়ে যখন কাজ করব রিলেটিভ ম্যাগনিটিউড গুলো আমাকে ঠিকঠাক ভাবে আঁকতে হবে, কিন্তু আমরা স্কেলে আঁকবো না। রিলেটিভ ম্যাগনিটিউড গুলো মোটামুটি ঠিক থাকলেই হলো। এবার সাধারণভাবে যখন এ বি ভেক্টর গুলোকে রিপ্রেজেন্ট করা হবে, থিটা তোমাকে এক্স্যাক্টলি সেম করতেই হবে এই আঁকার সময়, সেগুলো না করলেও হবে। স্কিম্যাটিক ড্রয়িং এ সেই পারমিশনটা তোমার আছে যে থিটা তুমি একদম স্কেল দিয়েই মাপবে, তার কোনো মানে নেই। তুমি যদি এই অ্যাঙ্গেলটাকে বলো 30 ডিগ্রি, তাহলে এটাই 30 হয়ে যাবে। তুমি যদি বলো না এটা 40 ডিগ্রি লিখবো, তাহলে এটাই 40 ডিগ্রি হয়ে যাবে। এখানে যে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপা হবে সেরকম নয়, কিন্তু তাতে আমাদের কাজ চলে যাবে বা যে কোনো প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে আমরা কি কোথায় আসছিলাম? যে প্রজেকশনে আসছিলাম। এবার কার্টেসিয়ান কোঅর্ডিনেটকে রিপ্রেজেন্ট করব। কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা কিরকম ভাবে আমরা আঁকবো এখানে দেখে নাও। আমি একটা জিনিস বলে রাখি যে
কার্টেশিয়ান কোঅর্ডিনেটে 3টে অ্যাক্সেস থাকে, সুতরাং 3টে অ্যাক্সেস 3D থাকতে হবে। দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। অর্থোগোনাল ইউনিট ভেক্টর সেখানে থাকবে। অর্থোগোনাল মানে সবাই পারপেন্ডিকুলার সবার মধ্যে। এই অ্যাক্সিসটা দুখানা অ্যাক্সিস আঁকা হয়েছে, কিন্তু থার্ড অ্যাক্সিসটা এই দুটো অ্যাক্সিস যেখানে থাকবে বা যে প্লেনে থাকবে তার পারপেন্ডিকুলার হতে হবে। সুতরাং এটা তোমাকে আঁকার সময় কম্প্রোমাইজ করতে হবে। থ্রিডি বা স্কিমেটিক ড্রয়িং যেরকম ভাবে হয় সেরকম ভাবে করার চেষ্টা করতে হবে। আর অ্যাক্সিস গুলো আঁকার সময় মনে রাখবে এক্স অ্যাক্সিসটা এইদিকে আঁকবে, ওয়াই অ্যাক্সিসটা এদিকে আঁকবে, জেড অ্যাক্সিসটা এদিকে আঁকবে। তুমি যদি বলো যে আমি এক্স এখানে লিখবো, ওয়াই এখানে লিখবো, তাহলে কিন্তু সেটা রাইট হ্যান্ডেড সিস্টেম হবে না। অর্থাৎ পরের যেটা আমি রেড কালার দিয়ে লিখেছি সেটা ভুল। এক্স তোমাকে টুয়ার্ডস দ্য রিডার নিতে হবে, মানে তোমার চোখের দিকে যেটা পড়ছে, বা পারপেন্ডিকুলার টু দ্য স্ক্রিন আর পিস অফ পেপার, যাই হোক এক্সট্রা পারপেন্ডিকুলার থাকবে। আর ওয়াই জেড প্লেনটা ওই স্ক্রিনের প্লেনে থাকবে অথবা পেপারের প্লেনে থাকবে। এরকম ভাবে কনভেনশনালি আমরা আঁকবো। এর উল্টো করে দিলে কিন্তু রাইট হ্যান্ডেড সিস্টেম হবে না। রাইট হ্যান্ডেড সিস্টেম আমি ব্যাপারটা বলছি তোমাদের। ধরো আমরা যখন ক্রস প্রোডাক্ট করি, এ ক্রস বি যদি করি, তাহলে কত হয়? এ বি সাইন থিটা, আর একটা ইউনিট ভেক্টর হয়। এবার এই ইউনিট ভেক্টরটা কোন দিকে? বলা হয় এই ইউনিট ভেক্টরটা এ বি এর পারপেন্ডিকুলার ডাইরেকশনে। তাহলে এ বি এর এ এই দিকে যদি হয়, বি যদি এই দিকে হয়, পারপেন্ডিকুলার ডিরেকশন তো দুটো হতে পারে। এই ওপরে এটাও পারপেন্ডিকুলার, আবার নিচের এদিকেও পারপেন্ডিকুলার। তাহলে তুমি এন ক্যাপটা কোন দিকে নেবে? সেটা ইউনিকলি ডিফাইন করা যাবে স্ক্রু রুল দিয়ে। স্ক্রু রুলই সেটা বলে দেবে যে এ ক্রস বি করলে অ্যাকচুয়ালি এন ভেক্টরটা, এন ক্যাপ ভেক্টরটা এদিকে হবে নাকি নিচের দিকে হবে নাকি উপরের দিকে হবে, সেটা স্ক্রু রুল কিন্তু বলে দেয়। তাহলে এ ক্রস বি করো, অর্থাৎ এ থেকে বি এর দিকে তুমি একটা স্ক্রুকে রোটেট করো। স্ক্রুকে রোটেশন যদি দাও, স্ক্রুয়ের রোটেশন তোমরা জানো যে স্ক্রুকে ঘোরালে সেটা কোন দিকে ঢুকে যায়, অথবা স্ক্রুকে খোলার জন্য কোন দিকে প্যাচ দিতে হয়, তার থ্রেড অনুযায়ী সেটা খুলে আসবে কোন দিকে তাকে রোটেট করালে, সেটা সবাই কনভেনশনালি জানে, সেটা সম্বন্ধে সবাই অ্যাওয়্যার। এখন আপাতত এ ক্রস বি বা এ থেকে বি এর দিকে স্ক্রুকে রোটেট করাতে হবে। তাহলে স্ক্রুকে আমরা যদি এ থেকে বি এর দিকে রোটেট করাই, অর্থাৎ এই দিকটা আমরা রোটেট করাই, তাহলে দেখো যে স্ক্রুটা কিন্তু নিচের দিকে ঢুকে যাবে, এদিকে ঢুকে যাবে, স্ক্রুয়ের ডিসপ্লেসমেন্ট নিচের দিকে হবে। সুতরাং আমরা এন ক্যাপটা উপরের দিকে নেব না, এন ক্যাপের সঠিক ডাইরেকশন হচ্ছে নিচের দিকে। এই জন্য তুমি এক্স থেকে ওয়াই এর দিকে যখন রোটেট করাবে স্ক্রুকে, সেটা কিন্তু জেড এর দিকে যদি হয় তাহলে এটা রাইট হ্যান্ডেড সিস্টেম হলো। আর যদি তুমি এরকম উল্টো করে লিখে ফেলো, সেটা এক্স থেকে ওয়াই এর দিকে রোটেট করালে স্ক্রু কিন্তু নিচের দিকে ঢুকে যাবে এবং স্ক্রুয়ের ডাইরেকশন আর জেড এর ডিরেকশন উল্টো হয়ে যাবে, যেটা রাইট হ্যান্ডেড সিস্টেমের সঙ্গে একদমই ম্যাচ করে না। তাহলে এক্স আর ওয়াই, প্রথমে এক্স তারপরে ওয়াই, এক্স থেকে ওয়াই এর দিকে যখন স্ক্রু রোটেট করাবে, স্ক্রুয়ের ডিসপ্লেসমেন্ট অবশ্যই জেড এর দিকে হতে হবে, যেটা রাইট হ্যান্ডেড সিস্টেম। সুতরাং তোমার ইচ্ছে খুশি মতো বা বাই ডিফল্ট এঁকে দিলে হবে না, এইভাবেই তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে রাইট হ্যান্ডেড সিস্টেম, যেন এক্স থেকে ওয়াই এর দিকে স্ক্রুটাকে রোটেট করালে সেটা জেড এর দিকে যায়, উল্টো দিকে যেন না চলে যায়। তাহলে এটা আমি আঁকার কথা বললাম। এবার প্রজেকশনে আসো। ধরো এখানে একটা ভেক্টর আছে, সেই ভেক্টরটা আর আর না, পজিশন ভেক্টর দিলে আবার অন্যরকম হবে।
ধরো সেই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর। তাহলে এ ভেক্টরে তুমি প্রজেকশন এক্স ওয়াই প্লেনে ফেলবে। এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিসের সঙ্গেই ধরে নাও এ ভেক্টরটা অ্যাকিউট অ্যাঙ্গেল করেছে, মানে লেস দ্যান 90 ডিগ্রি অ্যাকিউট অ্যাঙ্গেল করেছে, অ্যাকিউট অ্যাঙ্গেল থিটা করেছে। এক্স ওয়াই জেড তিনটের সঙ্গে অ্যাঙ্গেল করেছে, হয়তো এক্স এর সঙ্গে 40 ডিগ্রি, ওয়াই এর সঙ্গে 50 ডিগ্রি, বা জেড এর সঙ্গে অন্য কোনো অ্যাঙ্গেল এরকম করে আছে এ ভেক্টরটা। এইবার এক্স ওয়াই তলে বা এক্স ওয়াই প্লেনে তুমি প্রজেকশন যদি ফেলতে চাও, তাহলে যে প্লেনে প্রজেকশন ফেলতে হবে সেই প্লেনের পারপেন্ডিকুলার লাইট বিম ফেলতে হবে। এবং যদি লাইট বিম ফেলো তাহলে এর প্রজেকশন তোমার এই এক্স ওয়াই প্লেনে চলে আসবে, এবং এর যে টিপটা, টিপ বলতে তোমরা জেনে গেছো, এই টিপের যে প্রজেকশন সেটা এক্স ওয়াই প্লেনে পড়বে। তাহলে টিপ অফ দা ভেক্টর এ এখানে আছে, ধরো পি পয়েন্টের যে প্রজেকশন সেটা পি প্রাইমে চলে এসছে এক্স ওয়াই প্লেনে। এবার পি থেকে পি প্রাইম থেকে এক্স আর ওয়াই এর উপর পারপেন্ডিকুলার ড্র করতে হবে। প্রথমে আমরা ওয়াই অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্রপ করলাম, অবশ্যই ধরে নাও এটা পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। আবার পি প্রাইম পয়েন্ট থেকে তুমি এক্স অ্যাক্সিসের উপরও একই রকম ভাবে পারপেন্ডিকুলার ড্র করো, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এখানে একটা পয়েন্ট পাওয়া যাবে, ধরে নাও সেই পয়েন্টটা হচ্ছে এম, এবং এখানে একটা পয়েন্ট পাওয়া যাবে, সেই পয়েন্টটা ধরে নাও এন। তাহলে এক্স অ্যাক্সিসের উপরে যে প্রজেকশনটা হয় সেটা হচ্ছে ও এন, এইটুকু হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর প্রজেকশন, এই অংশটা। আর ওয়াই অ্যাক্সিসের উপর প্রজেকশন কোনটা, সেটা হচ্ছে এটা হচ্ছে ওয়াই এর উপর প্রজেকশন। যদি জেড এর উপর প্রজেকশন চাও তাহলে এই পি পয়েন্ট থেকে সরাসরি জেড এর উপরে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করে দেবো। কিরকম ভাবে এখানে ডায়াগ্রামটা আঁকবো, মনে রাখো ও আর পি প্রাইম আগে অ্যাড করে দাও। ধরো ও আর পি প্রাইম আমরা আগে জয়েন করে দিলাম। এই লাইনের সঙ্গে, এই ও পি প্রাইম লাইনের সঙ্গে প্যারালাল একটা লাইন আমরা ড্র করবো এখানটায়, পি দিয়ে যেটা যাবে, অর্থাৎ এখানে জেড এর উপরেও প্রজেকশন তৈরি হয়ে যাবে পি পয়েন্টের, এবং সেটা ধরো এস, সাপোজ এস, সেটা তাহলে ও এস হচ্ছে জেড অ্যাক্সিসের উপর প্রজেকশন। এইবার এ ভেক্টরটার যে প্রজেকশন তুমি ওএন পেলে এটাকে বলা হবে এক্স, অর্থাৎ এক্স অ্যাক্সিসের উপর প্রজেকশন। ওয়াই এর উপর যে প্রজেকশনটা এর পেলে সেটাকে বলা হবে ওয়াই এর উপর এর প্রজেকশন, আর জেড অ্যাক্সিসের উপর যে প্রজেকশনটা পেলে সেটাকে আমরা এজেড বলবো। তাহলে এক্স, এ ওয়াই আর এজেড হচ্ছে তিনটে কম্পোনেন্ট। বলো স্যার, বলছি জেড অ্যাক্সিসের উপর প্রজেকশনটা বুঝতে পারলাম না। জেড অ্যাক্সিসের উপর প্রজেকশন ফেলতে হলে তোমার এক্স ওয়াই প্লেনের কোনো প্যারালাল লাইট বিম ফেলতে হবে। এক্স ওয়াই এর প্যারালাল লাইট বিম আমি ফেলবো এর উপরে, এবং পি পয়েন্টের প্রজেকশন বা ছায়াটা কোথায় পড়ে সেটা লক্ষ্য রাখবো। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতে হবে, অর্থাৎ পি থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করো জেড এর উপরে, যেখানে গিয়ে সেটা জয়েন হবে পারপেন্ডিকুলারটা, সেটা হচ্ছে এস পয়েন্ট, এবং এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার, তার মানে স্যার যে অ্যাক্সিসের উপরই প্রজেকশন নির্ণয় করতে হবে সেখানেই মানে একটা লম্ব টানতে হবে, তাই তো? একদম তাই, একদম তাই। সেখানে একটা আমরা পারপেন্ডিকুলার ড্রপ, ঠিক বলেছো, তাই করতে হবে। তিনটে কি তাহলে সমান আমরা হতে হবে স্যার?
বলো। ওই OM আর OS কি সমান হবে স্যার? মানে লেন্থটা কি Depend ইকুয়াল করবে হবে? ON, OM এবং OS এই তিনটি সমান না অসমান হবে, এটা ডিপেন্ড করবে এ যদি সমস্ত অ্যাক্সিস গুলোর সঙ্গে, অর্থাৎ তিনটে অ্যাক্সিসের সঙ্গে সেম অ্যাঙ্গেল করে থাকে, মানে ওই অ্যাকুরেট তাহলে অ্যাঙ্গেলটা যদি সেম হয়। হ্যাঁ, তাহলে এক্স এ ওয়াই এজেড সমান হবে যদি তিনটে অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল গুলো করে রয়েছে সেইগুলো যদি সমান হয়। অর্থাৎ জেড এর সঙ্গে এই অ্যাঙ্গেলটা, এক্স এর সঙ্গে এই অ্যাঙ্গেলটা, এবং সরি ওয়াই এর সঙ্গে এই অ্যাঙ্গেলটা এবং এক্স এর সঙ্গে এই অ্যাঙ্গেলটা, এই তিনটে অ্যাঙ্গেল সমান হতে হবে, না হলে এক্স এ ওয়াই এজেড এটা সমান হবে না। স্যার বলো। স্যার বলছি জেড জেড অক্ষের উপর প্রজেকশনটা আমার ক্লিয়ার হয়নি। জেড এর অক্ষের উপরে প্রজেকশন করতে হলে তোমাকে এই পি পয়েন্টের থেকে একটা জেড এর উপর পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে। কি করে পারপেন্ডিকুলার ড্রপ করব? এই পয়েন্ট একটা পি, ধরো এটা পি পয়েন্ট আর এটা জেড অ্যাক্সিস, তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ড্রপ করে দেবো। 90 ডিগ্রি হবে এটা। যে কোনো একটা পয়েন্ট থেকে অন্য একটা লাইনের উপর তো পারপেন্ডিকুলার ড্র করাই যায়। হ্যাঁ, তুমি এরকম একটা লাইন নিলে, বললো যে এখানের থেকে পারপেন্ডিকুলার ড্র করবো, তাহলে এখান থেকে এরকম করে করবো, এরকম করবো। তাহলে পি একটা পয়েন্ট, তার থেকে তুমি পারপেন্ডিকুলার ড্র করো, যেখানে গিয়ে জয়েন করলো সেটা হচ্ছে এস। হ্যাঁ স্যার, কিন্তু এই যে এখানে যে চিত্রটা আঁকলাম এই অবস্থায় আমি কি করে বুঝবো যে ওটা পারপেন্ডিকুলার? যদি আমি এই যে এক্স এক্স অক্ষের উপর আর ওয়াই অক্ষের উপর যদি এই দুটো প্রজেকশন না, তাহলে একমাত্র ওপি থেকে কি করে ওখানে আমি পারপেন্ডিকুলার রাখতে পারবো? এরকম একটা চিত্র দেওয়া থাকবে, ওপি থাকবে, ওখান থেকে শুধুমাত্র জেড অক্ষের উপরে আমি আঁকতে চাইছি। তার মানে এখানে জেড অ্যাক্সিস আর এদিকে হচ্ছে ধরো ওপি। হ্যাঁ ওপি। ওপি, হ্যাঁ, তুমি তুমি এরকম আঁকো, এরকম আঁকো, এরকম আঁকো, যা খুশি আঁকো, দিয়ে বলো যে এইটা হচ্ছে 90 ডিগ্রি আমার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুমি মানে এইরকম আমার একটা, বোঝাতে হবে এটা। এরকম একটা, আমি তো প্রথমেই বলেছি যে 40 ডিগ্রি মানে তোমাকে 40 ডিগ্রি ইন স্কেল মাপতে হবে, সেটা কোনো মানে নেই। তুমি বলে দেবে 90 ডিগ্রি, ওটা 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তুমি ট্যাচ রাখবে, ধরো এরকম বললে আর এরকম বললে, বলে বলে এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ওটাই 90 ডিগ্রি ধরে নেবে, তারও কোনো প্রবলেম নেই, তাতে মাথা ব্যথা নেই কারণ। ঠিক আছে। তোমাকে যদি স্টেটমেন্ট তুমি দাও তাহলে সেটাই ধরে নেবে সে। ডিফাইন করবে, যদি ডিফাইন করে দাও যে ওটাই 90 ডিগ্রি, কারণ 3D তো আমাদের এখানে কম্প্রোমাইজ করতে হবে, আমি প্রথমে বলেছি 3D বলেই কম্প্রোমাইজটা করতে হচ্ছে, নাহলে এই সমস্যা হতো না। এইবার দেখো, তাহলে তিনটে প্রজেকশন তো আমরা পেয়ে গেলাম। এবার তিনটে প্রজেকশন, ধরো এই প্রজেকশন গুলো ওপি এর সঙ্গে, অর্থাৎ অরিজিনাল যে ভেক্টরগুলো, ভেক্টরটা ছিল এ ভেক্টর, সেটার সঙ্গে যথাক্রমে এক্স ওয়াই আর জেড অ্যাক্সিস আলফা বিটা আর গামা অ্যাঙ্গেল করেছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আলফা। স্যার ওপি প্রাইম আর এসপি তো প্যারালাল, তাই তো? ওপি প্রাইম আর পিএস প্যারালাল। এসপি। এবার দেখো আরেকটা জিনিস তোমাদের সাবধান করে দেখি, পিএস বলবে না এসপি বলবে। দেখো যদি ম্যাগনিটিউড হয় তাহলে পিএস আর এসপি সমান হবে, আর যদি একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে হয়, ধরো এখানে পিএস রয়েছে, তাহলে তুমি যদি এরকম লেখো পিএস মাথায় একটা অ্যারো দিয়ে দাও, তার মানে লোকে বুঝে যাবে যে পি থেকে এস এর দিকে ডাইরেকশনটা বোঝাচ্ছে। আর উল্টো দিকের ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে হলে তোমাকে এসপি লিখতে হবে, এস থেকে পি এর দিকে, পি থেকে এস এর দিকে, এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয় এগুলোকে। তাহলে আমরা এ ভেক্টরকে কখনোই পি ও এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারবো না, হ্যাঁ, এটা রং। ও পি এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে হবে, ও থেকে পি এর দিকে, যে এখানে যেরকম ডাইরেকশনটা দেওয়া হয়েছে, যেহেতু এটা ও থেকে বাইরের দিকে যাচ্ছে। স্যার মাইনাস দেওয়া যাবে না স্যার? হ্যাঁ মাইনাস দেওয়া যাবে না? হ্যাঁ, মাইনাস দেওয়া যাবে, মাইনাস দিলেও হবে। এ পিএস ইকুয়াল টু মাইনাস অফ এসপি, হ্যাঁ, এই হচ্ছে রিলেশন।
minus is equivalent to 180 degree angle. আচ্ছা, তাহলে এবার এ ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, এটা হচ্ছে ব্যাপার। এক্স অ্যাক্সিসের দিকে আই ক্যাপ নিলাম, ওয়াই অ্যাক্সিসের দিকে জে ক্যাপ নিলাম, আর জেড অ্যাক্সিসের দিকে কে ক্যাপ নিলাম। একটা এখানে তোমরা ডিরেকশন খেয়াল করো যে এ ভেক্টর মানে অ্যাকচুয়ালি ওপি, ওপি ভেক্টর। এবার ও থেকে পি তে তুমি সরাসরি যেতে পারো, আবার এরকম ভাবে যেতে পারো। আমি যে পথটা দেখাচ্ছি, ধরো এক্স অ্যাক্সিসের দিকে তুমি ও এন পরিমাণ গেলে, তারপরে এন এ এসে পি প্রাইমে গেলে, আর তারপরে পি প্রাইমে আসার পরে তুমি পি তে গেলে, এরকম ভাবে যেতে পারো। প্রথমে এই দিকে, তারপরে এই দিকে, এবং তারপরে এই দিকে। তাহলে প্রথমে তুমি কোন দিকে যাচ্ছ? প্রথমে তুমি ও এন এর দিকে যাচ্ছ, তারপরে তুমি এন পি এর পি প্রাইমের দিকে যাচ্ছ, এন থেকে পি প্রাইমের দিকে যাচ্ছ, আর লাস্টে তুমি পি প্রাইম থেকে পি এর দিকে যাচ্ছ। এরকম ভাবেও তুমি যেতে পারো। আলটিমেটলি ডিসপ্লেসমেন্ট কিন্তু ওপি হচ্ছে, ফাইনাল ডিসপ্লেসমেন্ট ওপি হচ্ছে। এবার ও এন মানে কিন্তু দেখো এক্স আই ক্যাপ, ও এন যেটা এইটা ও এন হচ্ছে এক্স আই ক্যাপ, কারণ আমরা এইটুকুকে এক্স ধরে নিচ্ছি আর ডাইরেকশনটা আই ক্যাপের দিকে। এবার এন পি প্রাইম, এটা আমাকে বলো তো কোন ডাইরেকশনে হয়েছে? এটা জে ক্যাপের দিকে, এ ওয়াই জে ক্যাপ। এ ওয়াই, তাহলে আমরা এটাকে এ ওয়াই জে ক্যাপ এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। লাস্টে পি পি প্রাইম, এটা কিন্তু উপরের দিকে উঠছে, তার মানে কোন দিকে? কে ক্যাপের দিকে। পি পি প্রাইম, পি প্রাইম পি, সরি পি থেকে পি প্রাইম থেকে পি এর দিকে, তাহলে এটা হবে এজেড কে ক্যাপ। আমরা কে ক্যাপের দিকে লাস্টে যাচ্ছি, এজেড কে ক্যাপ। তাহলে আলটিমেটলি একটা ভেক্টরকে তার তিনটে প্রজেকশন দিয়ে, কার্টেশিয়ান কম্পোনেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করা গেল। এবার অ্যাঙ্গেলের কথায় আসি, যেটা আমরা প্রথমেই বলেছিলাম যে এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করলো, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে এ ভেক্টরটা বিটা অ্যাঙ্গেল করলো, আর জেড অ্যাক্সিসের সঙ্গে সে গামা অ্যাঙ্গেল করলো। তাহলে এ এক্স এ ওয়াই আর এ জেড এর সঙ্গে এই আলফা বিটা আর গামার কি রিলেশন, এটা বুঝবার চেষ্টা করব আমরা। এ ভেক্টরের সঙ্গে আই ক্যাপ ডট প্রোডাক্ট করব, কি হবে? এ ভেক্টরের ম্যাগনিটিউড এবং আই এর ম্যাগনিটিউড কত হবে? 1, আর আরেকটা জিনিস কি থাকবে? কস, কস কত থাকবে? আলফা স্যার, আলফা থাকবে। তার মানে এটা হবে এ কজ আলফা, এ কজ আলফা। আমরা প্রজেকশন কি করে পেয়েছিলাম? যেদিকে প্রজেকশন নিতে হবে সেই দিকের ইউনিট ভেক্টর দিয়ে ভেক্টরের সঙ্গে ডট প্রোডাক্ট করে দেওয়া। তাহলে অ্যাকচুয়ালি দেখো, এটা এক্স অ্যাক্সিসের দিকে প্রজেকশন পেলাম আমরা, কারণ এক্স অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের ডট প্রোডাক্ট করেছি। তাহলে এ ডট আই ক্যাপ অ্যাকচুয়ালি এটা প্রজেকশন অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে প্রজেকশন অ্যালং এক্স অ্যাক্সিস মানে সেটাকে তো এর আগেই আমরা প্রজেকশন হিসাবে দেখেছি, এ এক্স ছিল। তাহলে এ এক্স মানে হচ্ছে এ কজ আলফা। এই সেম জিনিস যদি এ ওয়াই এটা দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এ ওয়াই ইকুয়াল টু এ কত হবে? কস বিটা হবে, কস বিটা, আর এ জেড হবে কত? এ
কস গামা। তাহলে এই যে তিনটে অ্যাক্সিসের উপরে প্রজেকশন এক্স, এ ওয়াই আর জেড, এগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এ ডট আই ক্যাপ অথবা এ ডট জে ক্যাপ অথবা এ ডট কে ক্যাপ, এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আর একটা জিনিস হচ্ছে এই কজ আলফা, কজ বিটা আর কজ গামা, এইগুলোকে বলা হচ্ছে ডিরেকশন কোসাইন্স। অর্থাৎ আলফা, বিটা, গামা এই তিনটে ডিরেকশন কে নির্দিষ্ট করছে বা ডিফাইন করছে। এর আগে সামনে একটা করে কজ বসানো হয়েছে, সেই জন্য এই আলফা, বিটা, গামাকে বলছে ডিরেকশন কোসাইন্স। অর্থাৎ তিনটে ডিরেকশন কোসাইন এই কার্টেসিয়ান অ্যাক্সিসে 3D তে থাকবে। আর তার জন্য এই যে ভেক্টরটা, এটাকে আবার দেখো এরকম ভাবেও লেখা যায়। আমরা জাস্ট এক্স, এক্স, এ ওয়াই আর এ জেড এই তিনটে জায়গায় আমরা ডিরেকশন কোসাইন দিয়ে লিখব অথবা প্রজেকশন দিয়ে লিখব। তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি এ ডট আই ক্যাপ প্লাস এ ডট জি ক্যাপ প্লাস এ ডট কে ক্যাপ। এরকম ভাবেও কোন একটা ভেক্টরকে ডিরেকশন কোসাইন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে প্রজেকশন কি করে পেতে হয় আর একটা ডিরেকশন কোসাইন কি করে পেতে হবে। এই দুটো জিনিস আমরা শিখে গেলাম। তাহলে যে কোনো ভেক্টরে যদি তোমাদের ডিরেকশন কোসাইন বলে যে বার করো, তাহলে তোমরা কিভাবে বার করবে এখানে দেখে নাও। ধরো একটা ভেক্টর এ, একটা ভেক্টর এরকম ভাবে দিল, সেটা বলা হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে ডিরেকশন কোসাইনটা কি? ডিরেকশন কোসাইন গুলো কি হবে এখানটায়? অর্থাৎ আমাদের বার করতে হবে, সোজা কথা হচ্ছে কজ আলফা, কজ বিটা এবং কজ গামা। তো আমরা যদি কজ আলফা পেয়ে যাই তাহলে অন্য দুটো তো একই রকম ভাবে বার করা যাবে। প্রথমে চলো কজ আলফাটাকে বার করার চেষ্টা করি। কি করে বার করব? এইটা কত? এই 2 মানে হচ্ছে দেখো এখানটাই এই যে এই কজ আলফা বা এই ডট আই, এই ডট আই বা এই কজ আলফা। তাহলে আমাদের এইটা হচ্ছে এ কজ আলফা, এই 3টা হচ্ছে এ কজ বিটা আর 5টা হচ্ছে এ কজ গামা। তাহলে ডিরেকশন কোসাইন বার করতে হলে এ কজ আলফা ইকুয়াল টু 2 এটা লিখে নিলাম। তাহলে কজ আলফা বার হয়ে গেল বা প্রথম ডাইরেকশন কোসাইনটা বার হয়ে গেল 2/a। এবার এ লেখা হয়েছে মানে ম্যাগনিটিউড অফ এ লেখা হয়েছে। তার মানে ম্যাগনিটিউডটা আমরা কিভাবে বার করব? আমরা জানি ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। এটা আমরা করব, এটা যা হয় হবে। এরকম ভাবে আমরা কজ আলফাকে বার করে দেব। এটাই এক্স অ্যাক্সিসের জন্য ডিরেকশন কোসাইন। আর অন্য দুটো ডিরেকশন কোসাইন একই রকম ভাবে ডিরাইভ করে নিতে পারি। এবার এই ইউনিট ভেক্টরস গুলো আই জে কে যেহেতু মিউচুয়ালি অর্থোগোনাল, তাদের মধ্যে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট কি হবে একটু খেয়াল করি। কি হবে? আই ডট আই ক্যাপ কত হবে? 1। যদি ডিসিমিলার দুটো ইউনিট ভেক্টরকে ডট প্রোডাক্ট করি আই জে কে তিনটের মধ্যে, তাহলে কত হবে? আই এর ম্যাগনিটিউড 1, জে এর ম্যাগনিটিউড 1 আর cos 90 ডিগ্রি, কেননা আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। cos 90 এর ভ্যালু কত? 0। সুতরাং ডিসিমিলার ইউনিট ভেক্টর গুলো এখানে তিনটে সেট আছে আই জে কে, তাদের মধ্যে ডট প্রোডাক্ট করলে যদি সিমিলারিটি না থাকে বা ডিসিমিলারিটি থাকে তাহলে 0 হবে। অর্থাৎ আমরা যদি জে ক্যাপের সঙ্গে কে ক্যাপ করি তাহলেও 0 হবে, আবার আই ক্যাপ ডট কে ক্যাপ করলে সেটাও 0 হবে। আর সিমিলার ইউনিট ভেক্টর গুলো যদি ডট প্রোডাক্ট করি, ধরো জে ডট জে, আই ডট জে,
যেহেতু cos 0 এতে 1, সুতরাং এগুলো 1 হবে। আরেকটা জিনিস হচ্ছে, ধরো a ডট a, সিমিলার ভেক্টরগুলো যদি ডট প্রোডাক্ট করি তাহলে a এর ম্যাগনিটিউড আবার a এর ম্যাগনিটিউড এবং cos 0 ডিগ্রি অর্থাৎ a স্কয়ার এরকম ভাবে লেখা যাবে। এবার ক্রস প্রোডাক্টের ইয়েতে জায়গায় আসি আমরা। ধরো i এর সঙ্গে j ক্রস প্রোডাক্ট করব, কত হবে? i এর সঙ্গে j ক্রস প্রোডাক্ট করলে হয় k। কেন? কারণ আমরা জানি i এর ম্যাগনিটিউড লিখতে হবে 1, j এর ম্যাগনিটিউড লিখতে হবে 1 এবং তার সঙ্গে সাইন অ্যাঙ্গেল লিখতে হবে 90 ডিগ্রি। i আর j এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি এবং i আর j যে ডিরেকশন নেয় সেই ডিরেকশনের দুটোর সঙ্গেই পারপেন্ডিকুলারটা ইউনিট ভেক্টর লিখতে হবে, সেটা হচ্ছে k ক্যাপ। সেই জন্য i ক্রস j ইকুয়াল টু k হবে। তুমি যদি j ক্রস k করো, এটা সাইক্লিক রিলেশন রয়েছে, j ক্রস k করো তাহলে i ক্যাপ হবে। আবার যদি k ক্রস j করো, এই রেজাল্টটা বলো তো, k ক্রস j কত হবে? মাইনাস আই স্যার, মাইনাস আই। মাইনাস আই। আর যদি এখানে i ক্রস k করো তাহলে কত হবে? মাইনাস i ক্রস k মাইনাস কে, এই মাইনাস জে। মাইনাস j। তারপর থার্ডটা লিখতে হবে এবং সেটা প্লাস না মাইনাস সাইন একটু দেখে নিতে হবে যে অপোজিট ডাইরেকশনে যাচ্ছে কিনা। এবার আমরা দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টকে এবং ডট প্রোডাক্টকে খুব সহজে কি করে ক্যালকুলেশন করা যায় তার জাস্ট ডিটারমিনেন্টের সাহায্যে রিপ্রেজেন্ট করব। a ক্রস b কে যদি বার করতে হয় এবং তিনটে কম্পোনেন্ট অবশ্যই যদি জানা থাকে তাহলে আমরা ডিটারমিনেন্ট দিয়ে লিখতে পারবো কার্টেশিয়ান কম্পোনেন্টস গুলো ax ay আর az, আর b এর ক্ষেত্রে সেই কম্পোনেন্ট গুলো bx by আর bz। তাহলে এরকম ভাবে a ক্রস b কে বার করে ফেলবো। একই জিনিস যদি ডট প্রোডাক্ট ক্ষেত্রে করি তাহলে a ডট b ইকুয়াল টু হবে ax bx প্লাস ay by প্লাস az bz, এরকম ভাবে লেখা যাবে। অনেক বইতে দেখবে যে এক্স ওয়াই জেড এগুলোকে 1 2 3 দিয়ে লিখছে, অর্থাৎ এখানে লিখছে যে a1 b1। অনেক বইতে এরকম ভাবে এক্স ওয়াই জেড না লিখে 1 2 3 দিয়ে লেখা হয়, a3 b3, তার মানে জেড এর জায়গায় 3 লিখেছে এবং এটাকে তারা এরকম ভাবেও লিখছে ai bi, যেখানে i ইকুয়াল টু সামেশন নিয়েছে 1 2 3, এরকম ভাবে লিখে দিয়েছে। এরকম ভাবে রিপ্রেজেন্ট করা যায়। এবার কয়েকটা প্রবলেমসে চলে যাচ্ছি। খুব ছোটখাটো কয়েকটা প্রবলেম এখানে করার চেষ্টা করি। ধরো প্রবলেমগুলোর মধ্যে প্রথমেই আসবে, ধরো এ আর বি যদি পারপেন্ডিকুলার হয়, এ আর বি পারপেন্ডিকুলার হলে অবশ্যই a ডট বি ইকুয়াল টু 0 হবে। when a b both are perpendicular to each other then a dot b equal to 0, তাহলে পারপেন্ডিকুলার হলে ডট প্রোডাক্ট 0 হবেই। আর যদি a আর b প্যারালাল টু ইচ আদার হয় তাহলে তাদের ক্রস প্রোডাক্ট 0 হবে। তাহলে কোনো দুটো ভেক্টরকে যদি বলে যে পারপেন্ডিকুলার না প্যারালাল, চেক করতে হবে ডট প্রোডাক্ট 0 নাকি ক্রস প্রোডাক্ট 0। ডট প্রোডাক্ট 0 হলে পারপেন্ডিকুলার, ক্রস প্রোডাক্ট 0 হলে প্যারালাল। এটা মনে রাখবে, এটা দিয়ে কিছু প্রবলেমস হয়ে যাবে। এখানে আমি কয়েকটা প্রবলেম এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো। (58) For what values of a I cap minus 2 j cap plus k cap, এটা
আর বি ইকুয়াল টু 2ai ক্যাপ aj ক্যাপ মাইনাস 4 ক্যাপ পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে কি বললাম? পারপেন্ডিকুলার হলে আমরা ডট প্রোডাক্টকে 0 করে দেবো, তাহলে a ডট বি কি হবে? 0। সেখান থেকে a এর ভ্যালু বার হয়ে আসবে। আমরা লিখে দিচ্ছি, a ভেক্টরটা লিখে নিচ্ছি, বলে দিয়েছে a আর b আর পারপেন্ডিকুলার। a ইকুয়াল টু লেখা ছিল a i ক্যাপ, এটা আননোন একটা কনস্ট্যান্ট a i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, আর b ভেক্টরটা নিয়েছে 2a i ক্যাপ প্লাস a j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। a এবং b পারপেন্ডিকুলার বলা আছে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন a ডট b ইকুয়াল টু 0, কারণ cos 90 0। ডট প্রোডাক্ট করার সময়ে আমরা এইটার সঙ্গে এইটা মাল্টিপ্লিকেশন করব, কত হবে? 2 স্কোয়ার প্লাস মাইনাস 2 এবং a মাল্টিপ্লিকেশন করব, কত হবে? মাইনাস 2a। আর এখানে কে এর সামনে কিছু দেখা যাচ্ছে না, তার মানে 1, আর এখানে মাইনাস 4, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে a এর ম্যাগনিটিউড বার করা যাবে এবং অ্যান্সার খুব সহজেই পাওয়া যাবে। তাহলে 2 স্কোয়ার মাইনাস 2a মাইনাস 4 ইকুয়াল টু 0। এবার ফ্যাক্টরাইজ করতে হবে এটাকে, a স্কোয়ার মাইনাস a মাইনাস 2 ইকুয়াল টু 0। ফ্যাক্টরাইজ করতে গেলে a স্কোয়ার মাইনাস 2a প্লাস a মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে বুঝতেই পারছো a এর ভ্যালু একটা 2 পাওয়া যাবে ফ্যাক্টরাইজ করার পরে, আর আরেকটা পাওয়া যাবে কত পাওয়া যাবে? -1 স্যার। -1। ব্যাস, তাহলে এর আননোন ভ্যালুটা বার হয়ে গেল। তাহলে খুব সহজে আমরা এরকম ভাবে এই প্রবলেমস গুলো করতে পারি। হয়তো এখানে পারপেন্ডিকুলার বললো, অন্য কোথাও বলবে প্যারালাল, সেক্ষেত্রে ডট ক্রস প্রোডাক্টে আমরা 0 করে দেবো। এবার আর একটা প্রবলেমে চলে যাচ্ছি। আমরা ডিরেকশন কোসাইন সম্বন্ধে জেনেছি, বলেছে ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন অফ দ্য লাইন জয়নিং টু পয়েন্টস। একটা ভেক্টর রয়েছে বা একটা লাইন রয়েছে, যে লাইন সেগমেন্টটা দুটো পয়েন্টকে জয়েন করে, অর্থাৎ এটা প্রথম পয়েন্ট আর এই ডান দিকের এটা শেষ পয়েন্ট। তার ডিরেকশন কোসাইন আমাদের বার করতে হবে। তো ডিরেকশন কোসাইন আমরা ভেক্টর দিয়েই বার করব। প্রবলেম নাম্বার 60। আগে দুটো পয়েন্ট লিখে নিই, তাহলে সুবিধা হবে। দুটো পয়েন্ট হচ্ছে 3, 2, -4 and 1, -1, 2। এই দুটো পয়েন্ট দিয়ে একটা ভেক্টর তৈরি করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, আমাদের ধাঁচে পড়ে যাবে। এ ভেক্টর ইকুয়াল টু, আমরা যদি এইটাকে পরের পয়েন্ট ধরে নিই, রাইট সাইডেরটাকে, তাহলে দেখো কি করে দুটো পয়েন্ট থেকে ভেক্টর তৈরি করব। 1 - 3 i ক্যাপ, 1 - 3 i ক্যাপ প্লাস -1 - 2 j ক্যাপ, 2 - 4 k ক্যাপ। আলটিমেটলি কত হলো? -2 i ক্যাপ -3 j ক্যাপ প্লাস 6 k ক্যাপ। ডিরেকশন কোসাইন বার করার জন্য আমাদের এ ম্যাগনিটিউডটা বার করতে হবে। আমরা এর আগে দেখেছি যে ম্যাগনিটিউডটা কাজে লাগছে, সেই জন্য আগে থেকেই বার করে রাখি। সেই এক্সপিরিয়েন্স আমাদের আছে যে ম্যাগনিটিউডটা লাগছে, সেই জন্য আগে থেকেই বার করে রাখি। 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 6 স্কোয়ার, কত হলো? 4,
9 13 হলো, 13 এর সঙ্গে 36 মানে 49 তার রুট ওভার 7 cos আলফা। ডিরেকশন কোসাইন মানে cos আলফা ইকুয়াল টু কি বার করবো আমরা? cos আলফা ইকুয়াল টু আমরা জানি ax বাই a, যদি আমি ভুল না করে থাকি। আরেকবার দেখে নিই, কনফিউশন হলে আমরা দেখে নেব। এই যে আমরা করেছিলাম cos আলফা, এই cos আলফা আমরা কি করেছিলাম, এই যে ax টা বসিয়ে দিয়েছিলাম উপরে, দেখো x টা বসানো 2, এই 2টা এখানে বসানো, দ্বিতীয়ত নিচে a বসানো। তাহলে আমরা কি করব, ফর্মুলাটা হচ্ছে ডিরেকশন কোসাইনের প্রথম ফর্মুলা cos আলফা ইকুয়াল টু x বাই a। তার মানে এখানে দেখো -2 রয়েছে, তাহলে -2/7 এটা হয়ে গেল। কেউ যদি বলে যে আমি তো ভেক্টর দিয়ে এখানে করেছি, তাহলে -2 হবে না যদি এই পয়েন্টটা সামনের দিকে নিতাম, টিপ অফ দ্য ভেক্টর এটা নিতাম, মানে 3 - 1 নিতাম, তাহলে এটা কিন্তু ঠিক উল্টো হতো, 2/7 হয়ে যেত, -2 হতো না। 3 - 1 = 2, সেই জন্য মাইনাসটা আসতো না, সেই জন্য এটা +-2/7 হবে এখানটায়। আর যদি ভেক্টরটা বলে দিত, সেখানে +- 2 রকম রেজাল্ট আসতো না। যাই হোক, cos বিটা ইকুয়াল টু -3/7, এই যে -3 আর a মানে 7, cos গামা কত হবে? cos গামা ইকুয়াল টু 6/7। এবার এই 2/7, 3/7 আর 6/7 একটা রেজাল্ট, তার সঙ্গে সাইনগুলো পরিবর্তন করলে +2/7, +3/7 এবং -6/7 আর একটা রেজাল্ট। এখানে তো লাইন বলেছে, এখানে তো আর ভেক্টর বলেনি, এখানে লাইন বলেছে। তো লাইন তো এইদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, যে কোনো ডাইরেকশনে হতে পারে। লাইনটা এই ডাইরেকশনে হতে পারে, এই ডাইরেকশনে হতে পারে। আমরা ধরে নিয়েছি যে এটাকে প্রথমের দিকে রাখবো, আমরা এই ডাইরেকশনে কাজ করেছি। তার উল্টো যদি আমরা ধরে নিতাম, তাহলে সাইনটা উল্টে যেত, প্লাসের জায়গায় মাইনাস লিখতে হতো, মাইনাসের জায়গায় প্লাস লিখতে হতো। এইভাবে ডাইরেকশন কোসাইন বার করা যেতে পারে। আমরা আরেকটা প্রবলেম করে নিই, যেটা আজকে শিখেছি, সেটা হচ্ছে প্রজেকশনের প্রবলেম। প্রজেকশন, ফাইন্ড দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর। একটা ভেক্টরের প্রজেকশন বার করতে বলেছে অন দ্য ভেক্টর, এই ডাইরেকশনে বার করতে বলেছে। যে ডাইরেকশনে বার করতে হবে সেই ডাইরেকশনে আমরা কি বার করব, এটা বার করে নেব, এন ক্যাপ বার করে নেব, আর এই ভেক্টরটার সঙ্গে সেই এন ক্যাপ ডট প্রোডাক্ট করে দেবো। তাহলে এন ক্যাপটা বার করবো কি করে বলো তো? আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই ম্যাগনিটিউড অফ দিস ভেক্টর, তার মানে 1 স্কোয়ার, 2 স্কোয়ার এবং আরেকটা 2 স্কোয়ার। কত হবে? নিচে 3 হচ্ছে, এটার সঙ্গে এটা ডট প্রোডাক্ট করতে হবে, তাহলে হয়ে যাবে। আমরা এটা করে নিচ্ছি এই জায়গায়। আপাতত আমরা 63 এটা পড়ছি। কোন ভেক্টরটা ডট প্রজেকশন নিতে হবে? এ একটা ভেক্টর দেওয়া আছে, এটা হচ্ছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এই ভেক্টরটা ডট প্রজেকশন নিতে হবে কোন দিকে? ডিরেকশনটা আমরা অলরেডি বার করেছি, এই যে ডিরেকশনে বার করতে হবে, এই ডিরেকশনে। তাহলে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ, তার সঙ্গে ডট প্রোডাক্ট করছি। নিচে আমরা জানি 3 ছিল, আর উপরে ছিল i প্লাস 2j প্লাস 2k। ডট প্রোডাক্ট করলে প্রথমে তো 3টা আসছে 1/3, সেই জন্য আলাদা করে নিলাম। আর তার সঙ্গে দেখো x bx হবে, ডট প্রোডাক্ট করলে তো x bx হয়, মানে 2 এর সঙ্গে
এই সামনে কিছু নেই মানে 1, এখানে মাল্টিপ্লাই করব, হবে 2। এই -3 এর সঙ্গে এই 2 মাল্টিপ্লিকেশন করবে, হবে -6। এই 6 এর সঙ্গে এই 2 মাল্টিপ্লিকেশন করবে, হবে 12। তাহলে কত হলো? 12 + 2 = 14 - 6 = 8। আলটিমেটলি প্রজেকশন হলো 8/3। এইভাবে আমরা প্রজেকশন অফ এ ভেক্টর বার করে ফেললাম। তোমাদের এই যতটুকু পড়ালাম এর উপরে কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার বলো। প্রজেকশন কি সবসময় একটা প্লেনের উপরেই মানে বার করতে হবে, না কোনো একটা লাইনের উপরও বার করা যাবে? প্রজেকশন লাইনের উপরেও বার করা যায়, প্লেনের উপরেও বার করা যায়, কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে কোনো একটা ভেক্টরের প্রজেকশন কোনো একটা ডাইরেকশনের উপরে, হ্যাঁ, কোনো একটা ডাইরেকশন বা কোনো একটা লাইনের উপরে তোমাদের দেওয়া হবে। তাহলে সেই ডাইরেকশনে একটা ভেক্টর বার করব, বার করে আমরা কি করব, ইউনিট ভেক্টর বার করে ডট প্রোডাক্ট করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর স্যার আরেকটা প্রশ্ন, তাহলে আমরা যখন প্রজেকশন বার করতে গেলে বার তোমাকে একটা করছি, ডাইরেকশন দেওয়া হবে, সেই ডাইরেকশনে তুমি প্রজেকশন বার করবে। প্রজেকশন বার করার সময় আমরা শুধু ডট প্রোডাক্টই কেন করছি, ক্রস প্রোডাক্ট কেন করছি না? তার কারণ আমি দেখিয়েছি তোমাদের, আমি প্রমাণ করে দিয়েছি যে প্রজেকশন এরকম ভাবে আসে। ধরো একটা ভেক্টর, এবার এই লাইনে তুমি এটার প্রজেকশন নেবে এই লাইনের উপরে, তাহলে তুমি কি করবে, যার উপর প্রজেকশন নেবে তার পারপেন্ডিকুলার লাইট বিম ফেলবে, তাহলে এইটুকু পাওয়া যাবে। এবার এটা যদি এ ভেক্টর হয় আর এটা যদি থিটা হয়, তাহলে এটা কত হবে, এ কস থিটা, এ কস থিটা। আর তোমরা জানো যে থিটা কোথা থেকে আসে, কস থিটা কোথা থেকে আসে, ডট প্রোডাক্টেই কিন্তু কস থিটা জেনারেট করে, ক্রস প্রোডাক্টে তো সাইন থিটা জেনারেট করে। তাহলে এ কস থিটা এখানে হবে, এবং এ কস থিটা পাওয়া যাবে আমরা কিভাবে পাবো, যদি এই দিকে একটা এন ক্যাপ থাকে তাহলে এ ভেক্টর ডট এন ক্যাপ পাবো, তাহলে হয়ে যাবে। তুমি যদি ক্রস প্রোডাক্ট করো এ ক্রস এন, তাহলে তো একটা সাইন থিটা জেনারেট করবে, সেটা তো এটা, এই যে প্রজেকশন নয়, এই এই ভেক্টরটা পাওয়া যাবে এই ডাইরেকশনে, এই জন্য। আর একটা কোশ্চেন ছিল স্যার, বল। আমরা যখন ওই এ ভেক্টর ক্রস বি ভেক্টর করছি তখন এ বি সাইন থিটা আর একটা একক ভেক্টর এন হ্যাট আসছে, কিন্তু সেটা ডট প্রোডাক্টের ক্ষেত্রে কেন আসছে? আরেকবার বলো। এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু এ বি সাইন থিটা আর একটা এবি সাইন থিটা এন ক্যাপ, মানে আমরা ক্রস প্রোডাক্টকে ভেক্টর বলি। ক্রস প্রোডাক্ট হচ্ছে একটা ভেক্টর, মানে নিজে অন্য একটা ভেক্টরের সঙ্গে সমান হচ্ছে, কিন্তু যখন আমরা এ ডট বি করব, এ ডট বি যে ম্যাথমেটিক্সটা, সেই ম্যাথমেটিক্সটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। এটা একটা স্কেলার কোয়ান্টিটি, এবং স্কেলার কোয়ান্টিটি ডিরেকশন থাকবে না। তাহলে এই ম্যাথমেটিক্সটাই এ বি কস থিটা থাকবে, যে আমাদের রুলটা আছে সেটা হচ্ছে এ বি কস থিটা আসবে, এবং এটা যেহেতু স্কেলার কোয়ান্টিটি সুতরাং এখানে কোনো ইউনিট ভেক্টর বা কোনো ভেক্টর জোড়া হবে না। তাহলে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যখন নিচ্ছি তখন যেটা জেনারেট করছে সেটা হচ্ছে একটা ভেক্টর, সেই জন্য একটা ভেক্টরের ডাইরেকশন লাগবে, সেই ডাইরেকশনটা এটা দেয়া হচ্ছে। কিন্তু ডট প্রোডাক্ট করার সময় যেটা জেনারেট করছে সেটা একটা স্কেলার কোয়ান্টিটি, সুতরাং তার ডাইরেকশন লাগবে না বা ইউনিট ভেক্টরে সেখানে জুড়ে দেওয়া হবে না। এখন তুমি যদি বলো যে প্রজেকশন, এই প্রজেকশনটা যেটা প্রজেকশন নেওয়া হলো
এ ভেক্টরের যে প্রজেকশনটা নেওয়া হলো একটা পার্টিকুলার ডাইরেকশনে, এটা তো একটা লেন্থ, এবং লেন্থ কোনো ভেক্টর হয় না, লেন্থটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে ফিজিক্যাল আসপেক্টেও দেখতে পাচ্ছি এখানে ডাইরেকশনের কোনো গুরুত্ব নেই, সেই জন্য স্কেলার কোয়ান্টিটির মধ্যে আমরা ডিরেকশনটা ইনক্লুড করছি না, বা ডট প্রোডাক্টের মধ্যে আমরা ইনক্লুড করছি না। কিন্তু অপরদিকে যদি টর্ক দরকার হয়, টর্ক ইকুয়াল টু আর প্লাস এফ, একটা ভেক্টরের সঙ্গে অন্য একটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে একটা টর্ক পাওয়া যাবে, কিন্তু টর্কেরও একটা ডাইরেকশন রয়েছে। তাহলে যে ভেক্টরটা জেনারেট করছে সেই ভেক্টরটা কিন্তু একটা তার ডাইরেকশন আছে, এবং সেই ডাইরেকশনটাকে আমরা ডিরাইভ করব কিভাবে, ক্রস প্রোডাক্টের সাহায্যে। তাহলে ফিজিক্যাল বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে যেখানে ডাইরেকশন প্রয়োজন, দুটো ভেক্টর থেকে একটা ডাইরেকশন বার করতে হবে, সেক্ষেত্রে আমরা ক্রস প্রোডাক্টের সাহায্য নেব। আর যেখানে ডাইরেকশন প্রয়োজন নেই সেখানে আমরা ডট প্রোডাক্টের ব্যবহার করব, যদি আমাদের ফিজিক্যাল আসপেক্টের সঙ্গে সেটা ম্যাচ করে ম্যাথমেটিক্স, তবেই। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল। আমরা দেখছি যে ওই এ ভেক্টরটা তিনটে অ্যাক্সিসের সাথে আলফা বিটা গামা কোণ করেছে। এ ভেক্টরের এক্স ওয়াই তলের সাথে তোমার কথাটা, পরের কথাগুলো কিন্তু শোনা গেল না, আমি আলফা বিটা অ্যাঙ্গেল পর্যন্ত বুঝতে পেরেছি। ওই আলফা বিটা গামা কোণ করেছে, ওই ব্যাপারটা যদি একটু মানে মানে এই আমরা প্রজেকশনের যে ও পি ডট ওর সাথে এক্স এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যে কোণটা হচ্ছে ওই কোণটা না ধরে আমরা কেন ওই মূল ভেক্টরের কোণটা ধরতে চাচ্ছি? কোন কোনটা ধরবে বলো, অল্টারনেটিভলি বলো, আর একটা পসিবিলিটি কি? বলতে চাইছি এ ভেক্টরটা এক্স ওয়াই তলে যে প্রজেকশন তৈরি করেছে, এ ভেক্টরটা এক্স ওয়াই তলে যে প্রজেকশন তৈরি করছে, প্রজেকশনের সাথে এক্স ওয়াই অ্যাক্সিস যে কোণ করছে ওই কোণটা না ধরে আমরা আলফা আলফা এবং বিটা কোণটা ধরতে যাচ্ছি কেন মূল ভেক্টরের সাথে? কোন অ্যাঙ্গেলটা ধরবে বলো এখানটায় তুমি? আমি বলতে চাইছি যে এ ভেক্টরটা আমরা কোণ ধরেছি, এ ভেক্টরটা এক্স এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর সাথে আলফা বিটা কোণ করেছে। হ্যাঁ, কিন্তু আমরা প্রজেকশনের কোণটা ধরছি না, প্রজেকশনটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর সাথে যে কোণ করেছে ওই কোণটা ধরছি না কেন? ওই এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হ্যাঁ রিপ্রেজেন্ট করতেই পারো, কোনো অসুবিধা নেই তো, করো, অসুবিধা কি? ধরো এক্স ইকুয়াল টু ও পি প্রাইম, এখানে একটা অ্যাঙ্গেল ধরো, ধরো ফাই, হ্যাঁ, ও পি প্রাইম কস ফাই, হয়ে গেল, রিপ্রেজেন্ট করে ফেললাম। এবার ও পি প্রাইম কে তুমি রিপ্রেজেন্ট করো এই একটা ভেক্টর এই অ্যাঙ্গেল দিয়ে, তাহলে সেটা ও পি প্রাইমের সঙ্গে ও পি এর সম্পর্ক তৈরি করা যাবে এখানটায়। এখানে এটা ধরো থিটা অ্যাঙ্গেল, তাহলে এটা আমি বলতে পারবো ও পি কস থিটা মাল্টিপ্লাইড বাই কস ফাই, করো, অসুবিধা কি? অসুবিধা নেই, করতেই পারো, সবকিছু সম্ভব। সেই কোণটা কি ওই আলফা বিটা গামার সাথে সমান হবে? কেন তা সমান হবে? সমান হতে যাবে কেন? সমান হবে না, অন্য কোনো অ্যাঙ্গেল হবে। তাহলে ভদ্রে সমান হয়ে যেতেও পারে, কিন্তু নট নেসেসারিলি সমান হবে। অন্য কোনো অ্যাঙ্গেল হবে, এটাকে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল বলে। এগুলো আমি পোলার অ্যাঙ্গেলে যখন তোমাদের সিলিন্ড্রিক্যাল পোলার বা স্ফেরিক্যাল পোলার শেখাবো তখন এই ফাইটা আসবে, এই অ্যাঙ্গেলটা আসবে, চিন্তার কোনো কারণ নেই, এটাকে আমরা ছেড়ে দিচ্ছি না, এবার পরে চলে আসবে। কার্টেশিয়ানে লাগলো না, কিন্তু এই প্রজেকশনের গুরুত্ব তুমি দেখবে যে সিলিন্ড্রিক্যাল পোলার এবং স্ফেরিক্যাল পোলারে এই অ্যাজিমুথাল অ্যাঙ্গেলটা আসছে, সেখানে প্রয়োজন।
আর কারো কোনো কোশ্চেন? স্যার বলো। স্যার বলছি ওই আই হ্যাট আর জে হ্যাটের যখন ক্রস প্রোডাক্ট করলেন তখন যে কে হ্যাটটা আসলো ওটা কিভাবে আসলো একবার যদি বলে আই দিতেন। ক্রস জে হুম। ইকুয়াল টু এ আর বি এর ক্রস প্রোডাক্ট করলে কি আসে? এ এর ম্যাগনিটিউড বি এর ম্যাগনিটিউড সাইন থিটা, হুম। অ্যাঙ্গেল বিটুইন দেম এবং সাইন, এবং তার সঙ্গে একটা ইউনিট ভেক্টর। তাহলে আই এর ম্যাগনিটিউড 1, জে এর ম্যাগনিটিউড 1, মাল্টিপ্লাই করো, সাইন কত হবে? আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এবং আই আর জে এর সঙ্গে দুটোর সঙ্গেই পারপেন্ডিকুলার কে থার্ড যে ভেক্টরটা সেটা, এটা আই আর জে দুটোরই পারপেন্ডিকুলার। তাহলে রেজাল্টটা কত হবে? কি আচ্ছা ঠিক আছে। একই রকম ভাবে অন্যগুলো করা যাবে। স্যার বলো। স্যার বলছি প্রজেকশনের ক্ষেত্রে যে একটা ডিরেকশন দেওয়া থাকে ওর সাথে পারপেন্ডিকুলারই লাইট বিম ফেলা হয় কেন শুধুমাত্র? যে ডাইরেকশন নিতে হবে তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে লাইট বিম হ্যাঁ শুধু করলে তুমি সেটাই কেন প্রজেকশনটা প্রজেকশন পেয়ে যাবে। অন্যভাবে পাওয়া যাবে না? লাইট বিম যদি না, 90 ডিগ্রি ফেলতে হবে? হ্যাঁ 90 ডিগ্রি ফেলতে হবে, এটাই কনভেনশন। নাহলে তো এটা যদি ভ্যারিয়েবল করে ফেলো, এই অ্যাঙ্গেলটা যদি ভ্যারিয়েবল করে ফেলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল না করে, তাহলে তো বিভিন্ন লোকে বিভিন্নভাবে ডিফাইন করবে। তাহলে একজনের ডাটা অন্যজন ব্যবহার করতে পারবে না, একজনের প্রজেকশনের ডাটা অন্যজন ব্যবহার করতে পারবে না। তোমার প্রজেকশন যা হবে আমারও প্রজেকশন তাই হবে, কারণ আমরা দুজন একই অ্যাঙ্গেল ব্যবহার করেছি। এবার এটা যদি ভ্যারিয়েবল অ্যাঙ্গেল হয় তাহলে তুমি 40 ডিগ্রি করবে, আমি 50 ডিগ্রি করব, তাহলে সেটা আমাকে 40 ডিগ্রি 50 ডিগ্রি যাই করি না কেন সেটা ডিফাইন করতে হচ্ছে, তাহলে জটিলতা বাড়ছে। আর যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি সবাই রাখে তাহলে একজনের ডাটা অন্যজন খুব সহজে ব্যবহার করতে পারবে। তুমি ধরো তোমাকে যদি নাম লিখতে বলি তুমি ইংলিশে লিখে দিলে, অন্য একজন স্টুডেন্টকে লিখলাম যে তুমি তোমার নামটা লিখে দাও আর জিমেল আইডিটা লিখে দাও, সে জিমেল আইডি নাম ওই গ্রুপে লিখে দিল, সেটাও ইংলিশে। আর একজন ওই জিমেল আইডিটা লিখে দিলে উর্দুতে। ওরে বাবা, আমি তো কনভেনশনালি ইংলিশে চাইছি, আমি তো উর্দুতে চাইছি না, তাহলে তো আমার কপি পেস্ট করতে অসুবিধা হবে। সেই জন্য কি করে, ইউনিফাইড একটা নিয়ম বা কনভেনশন তৈরি করা হয় যেটা কিনা ইউনিভার্সালি সবাই ওই ডাটাটাকে ব্যবহার করতে পারে। এই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে, না হলে প্রবলেম বেশি বাড়বে। আর কোশ্চেন বলো। স্যার বলো। বলছি যে প্রথম প্রথম যে অঙ্কটা করেছিলাম ওটা তো কোনো দিক দেওয়া ছিল না। প্রথম বলতে ওই 60 নম্বর অঙ্কটা। হ্যাঁ 60 নম্বর অঙ্কটা। 60 হুম 60 এটা ডিরেকশন কোশ্চেন এটা। হ্যাঁ 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 বলো। স্যার এটা তো কোনো নির্দিষ্ট কোনো ডিরেকশন দেওয়া নেই। না না যখন দেওয়া নেই, যখন অঙ্কটা করব আমার এই যে দুটো করে মান বেরোলো, একটা প্লাস একটা মাইনাস। যদি আমি খাতায় অঙ্কটা যখন করব যদি আমি ডিরেকশন ধরে নিই তার মানে তো যে কোনো একটা অ্যান্সার বের করলেই হবে। অ্যান্সার বার করলে এবং তারপরে তুমি লিখে দিলে যে আরেকটাও বার করা সম্ভব, যেহেতু ওখানে লেখা নেই সেই জন্য দুটোই দেওয়া সম্ভব। ঠিক আছে, এরকম অঙ্ক তো আরো অনেক পাবো হয়তো, এই কারণে বললাম। হ্যাঁ 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 ঠিক আছে। তবে তুমি একটা বার করতে পারলেই ধরে নেওয়া হবে তুমি এটা জানো প্রসেসটা, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি জানো কি না জানো এটাই যাচাই করা হবে। ঠিক আছে স্যার। আর কোনো কোশ্চেন?
থ্যাংক ইউ।